মধ্যরাতে শেষ হচ্ছে পৌর নির্বাচনের প্রচারণা। বিভিন্ন জায়গায় পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম, কয়েকটি এলাকায় বিজিবি মোতায়েন। ভোটারদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি ইসির। সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাওয়ার আহ্বান। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেবে। যেখানে আইন শৃঙ্খলা বাহিনী মনে করবে বাড়তি কোনো ব্যবস্থা নেওয়া, তারা সেখানে নেবে। আমাদের কোনো তাতে আপত্তি নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন যুদ্ধে অবিচল থাকার সিদ্ধান্ত বেগম জিয়ার। কেন্দ্র দখল ঠেকাতে দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকার আহ্বান। বিএনপি নির্বাচনে শেষ পর্যন্ত থাকে কিনা এখনো সংশয়ে আওয়ামী লীগের নেতারা বললেন, বিতর্কিত হলে দায় নিতে হবে সবাইকে। 31st নাইটকে ঘিরে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই, ব্রিফিংয়ে ডিএমপি। সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না, নিষিদ্ধ বৈধ অস্ত্র বহনও। ঢাকা চট্টগ্রামের পর এবার গাজীপুরে জেএমবির আস্তানার সন্ধান। রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানের কারণে শক্তি পাচ্ছে জঙ্গিবাদ, বলছেন অপরাধ বিজ্ঞানীরা। এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরকে তৈরি গ্রেনেড দিয়ে বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে জেএমবি। কাঁচামাল কেনা হচ্ছে কালোবাজার থেকে। নজরদারির অভাবকে দুষছেন সংশ্লিষ্টরা। প্রার্থীদের প্রতিশ্রুতি আর একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে আজ মাঝরাতে শেষ হচ্ছে টানা 2 সপ্তাহের পৌর নির্বাচনী প্রচার। আর তাই শেষ সময়টুকু কাজে লাগাতে ব্যস্ত হয়ে ছুটছেন প্রার্থীরা। এদিকে পৌর নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা রোধে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে নির্বাচনী এলাকায়। আমাদের রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রার্থী ও ভোটারদের আনাগোনায় মুখর নারায়ণগঞ্জের সোনারগাঁও ও তারাবো পৌরসভা। প্রতিটি পাড়া মহল্লায় শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে চলছে ভোট প্রার্থনা। সরকার এখানে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তার বিধান করেছে, তাতে সুষ্ঠু নির্বাচন হবে, এটা আমরা আশাবাদী। প্রচারণার শেষ দিনে দম ফেলার সময় পাচ্ছেন না নরসিংদী পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ঘুরছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। ব্যস্ততা কমেনি প্রার্থীদের কর্মী ও সমর্থকদেরও। এ পৌরসভায় মেয়র পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে প্রধান দুদলের প্রার্থীর মধ্যে। প্রচারণার সময় শেষ হচ্ছে, তাই সুনামগঞ্জের পৌরসভাগুলোতে এখন প্রার্থীদের মহাব্যস্ততা। ভোটারদের মন জয়ে কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকার প্রতিটি পাড়া মহল্লায় ঘুরছেন। নানা অভিযোগ ও পাল্টা অভিযোগ থাকলেও ভোট গ্রহণ সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থী। সাবিত সারওয়ার, সময় সংবাদ। এই মুহূর্তে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আছেন রিপোর্টার জুনায়েদ আল হাবিব, নরসিংদী পৌরসভায় আছেন রিপোর্টার তানিন মেহেদি। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি জুনায়েদের কাছে। জুনায়েদ, আপনি যেমনটা বলছিলেন যে নির্বাচনের অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে কিন্তু প্রচারণার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আজ মধ্যরাতে অর্থাৎ 12টা নাগাদ শেষ হবে নির্বাচনের প্রচারণা। আপনি জানেন যে 234টি পৌরসভায় সারা দেশে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে 30শে ডিসেম্বর। ঠিক তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের 2টি পৌরসভাতে নির্বাচন হচ্ছে, তারাবো পৌরসভা এবং হচ্ছে সোনারগাঁও পৌরসভা। এই মুহূর্তে আমি আছি সোনারগাঁও পৌরসভার 4 নং ওয়ার্ডে, যেখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির মেয়র সমর্থিত যে প্রার্থী রয়েছেন মোশাররফ হোসেন, তার পক্ষে তার নেতাকর্মীরা হচ্ছে প্রচারণা চালাচ্ছেন। এবং যে বিষয়টি আসলে লক্ষণীয় সেটা হচ্ছে শেষ পর্যায়ের প্রচারণায় কিন্তু প্রত্যেকটা প্রার্থী হচ্ছে তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য। আমরা কিছুক্ষণ আগে যে বিএনপির মেয়র প্রার্থী রয়েছেন মোশাররফ হোসেন, তার সঙ্গে কথা বলেছি। এই মুহূর্তে হচ্ছে তিনি তার 4 নং ওয়ার্ডের যে সাধারণ বাসিন্দারা রয়েছেন, অধিবাসী রয়েছেন, সেখানে কিন্তু এসে সাধারণ মানুষের কাছে এসে তিনি হচ্ছে নির্বাচনের ভোট চাচ্ছেন। যদিও আসলে অন্য সকালবেলা যে বিষয়টি আমাদের চোখে পড়েছিল যে
প্রধান প্রধান যে সড়কগুলো রয়েছে তার আশপাশে তারা নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, কিন্তু এখন হচ্ছে তারা এই শেষ যে সময়টুকু রয়েছে সেই শেষ সময়টুকুতে প্রতিটি মহিলা যারা রয়েছে, নারী পুরুষ সবার কাছে গিয়ে কিন্তু তারা ভোট দাবি করছেন। সৌমিত্র, আপনি জানেন আমি এর আগেও জানিয়ে দিয়েছিলাম এই পৌরসভাতে হচ্ছে 4 জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে হচ্ছেন নৌকার প্রতীক নিয়ে অ্যাডভোকেট ফজলে রাব্বি, মোশাররফ হোসেন হচ্ছেন ধানের শীষ প্রতীক নিয়ে, এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন যিনি বর্তমান মেয়র, তিনি হচ্ছেন সাদিকুর রহমান জগ প্রতীক নিয়ে হচ্ছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সবকিছু মিলিয়ে এখানকার যে অভিযোগ বা পাল্টা অভিযোগ সবকিছু মিলে তারপরে মনে হচ্ছে যে সোনারগাঁ পৌরসভা নির্বাচন সবাই মনে করছে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং নিরপেক্ষভাবে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তা আপাতত এই সোনারগাঁ পৌরসভা থেকে নির্বাচনের সবশেষ প্রচারণার খবর ছিল এই আমার হাতে। এই মুহূর্তে নরসিংদীতে আছেন আমাদের রিপোর্টার তানিন মেহেদি, সেখানকার পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। তানিন। নরসিংদী পৌরসভা নির্বাচনের শেষ মুহূর্তে কিন্তু প্রার্থী যারা রয়েছেন, মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থী, তারা শেষ মুহূর্তে প্রচারণায় আজকে ব্যস্ত রয়েছেন। যেহেতু আজকে রাত 12টা পর্যন্ত তারা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন, সেই কারণে আমরা দেখেছি যে শীতকে উপেক্ষা করে সকাল থেকে দুপুর পর্যন্ত, দুপুর গড়িয়ে সন্ধ্যার পরেও কিন্তু এখনো প্রার্থীরা কিন্তু তাদের ভোট চাইছেন, ভোটারদের দ্বারা দ্বারা গিয়ে ভোট চাইতে দেখেছি আমরা। এবং সন্ধ্যার পরে আমরা দেখেছি যে বিভিন্ন নির্বাচনী এলাকায় তারা প্রার্থীরা বিভিন্ন মিছিল করেছেন এবং প্রার্থীদের পক্ষে যারা সমর্থক যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে তারা প্রচারণা চালিয়েছেন এবং ভোট চাইছেন। জানিয়ে রাখছি, নরসিংদী পৌরসভা নির্বাচনে মোট 5 জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী রয়েছেন কামরুজ্জামান, যিনি বর্তমান পৌরসভার মেয়র। বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে একজনকে, সাইফুল ইসলাম সোহেল, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বাইরে আরো 3 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এবং এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন একজন। এবং যদিও আজকে নির্বাচনী এলাকায় ভোটারদের সঙ্গে কথা বলেছি এবং ভোটাররা যেটি বলেছেন যে মূলত ত্রিমুখী লড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন 30 ডিসেম্বর নরসিংদী পৌরসভাকে কেন্দ্র করে। আর সন্ধ্যার পরে প্রার্থীরা বিভিন্ন প্রচারণা চালিয়েছেন এবং এই মুহূর্তে নরসিংদী পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে একটি উঠান বৈঠক চলছে এবং যেই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে আসলে আওয়ামী লীগ সমর্থিত যিনি প্রার্থী রয়েছেন কামরুজ্জামান তার পক্ষে, এবং সেই নির্বাচনী প্রচারণায় আসলে উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে বিভিন্ন ভাবে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পাশাপাশি আওয়ামী লীগের নরসিংদী পৌরসভার যারা নরসিংদী সদরের যারা রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী, তারা আসলে জনগণকে বিভিন্ন বিষয়ে আকৃষ্ট করার জন্য বিভিন্ন বক্তব্য প্রদান করছেন। সৌমিত্র, নরসিংদী পৌরসভার থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। সৌমিত্র। দর্শক, নরসিংদী থেকে সহকর্মী তানিন মেহেদি এবং নারায়ণগঞ্জ থেকে সহকর্মী জুনায়েদ আল হাবিবের কাছ থেকে আমরা জানছিলাম নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তের খবরাখবর। অন্যান্য খবরে যাচ্ছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, নির্বাচনী যুদ্ধে বিএনপি অবিচল থাকার সিদ্ধান্ত নিয়েছে। বিকেলে রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সারা দেশে সেনা মোতায়েনের দাবিও করেন। এ সময় তিনি অভিযোগ করে আরও বলেন, সরকার দলীয় ক্যাডাররা বিভিন্ন জায়গায় বিরোধীদের ওপর দমন পীড়ন চালাচ্ছে। চাপ ও ভয় ভীতি দেখিয়ে অনেক জায়গায় বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেয়া হয়নি এবং প্রত্যাহারে বাধ্য করা হয়েছে। থেকেই সকলের সামনে পরিষ্কার হয়ে গেছে যে পৌর নির্বাচনকে কি ধরনের প্রহসনে পরিণত করার পরিকল্পনা নিয়ে সরকার এগুচ্ছে। এই নাজুক পরিস্থিতিতে আমরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী মোতায়েনের দাবি করছি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ দাবি নাকচ করে বলা হয়েছে যে সেনাবাহিনী মোতায়েনের মতো পরিস্থিতি নাকি সৃষ্টি হয়নি। আমরা জানি না আর কত ভয়াবহ অবস্থা হলে নির্বাচন কমিশন সেনা মোতায়েনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করবেন। আমরাও শেষ পর্যন্ত নির্বাচনী যুদ্ধে অবিচল থাকার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ সন্দেহ প্রকাশ করেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে।
নির্বাচনের যেদিন কথা শুরু হয়েছে সেদিন থেকেই বিএনপি এবং বিএনপি ঘেঁষা দলগুলি এই নির্বাচনকে আপনার বিতর্কিত করার চেষ্টা করছে। বিএনপি বিভিন্ন অভিযোগ করে থাকে যে আপনার প্রার্থীকে মনোনয়ন দাখিল করার সুযোগ দিচ্ছে না, হুমকি ধমকি দিচ্ছে। এটার প্রত্যেকটা বিষয়ে আমরা আপনার ইনভেস্টিগেশন করেছি, তার একটার মধ্যেও আপনার সত্যতা আমরা পাইনি। এখনো উনি নির্বাচনে থাকবেন কিনা আমার সন্দেহ আছে, সেদিকেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেছেন, মিথ্যা অভিযোগ করে সরকারের ওপর চাপ সৃষ্টির মাধ্যমে নির্বাচন কমিশনের কাছ থেকে বাড়তি সুবিধা নিতে চায় বিএনপি। সকালে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মিথ্যা অভিযোগ করে সরকারি দলের উপরে চাপ সৃষ্টি করে বা নির্বাচন কমিশনের চাপ সৃষ্টি করে বাড়তি সুবিধা নেওয়া, আর দ্বিতীয়টা হলো যে এই নির্বাচনকে কেন্দ্র করে একটা বিভ্রান্তি তৈরি করা, যে এই বিভ্রান্তি সৃষ্টি করে নির্বাচনের শেষ মুহূর্তে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ালেও যাতে জনগণ তাদের পক্ষে থাকে বা জনগণ তাদেরকে ভুল না বলে, এই অপকৌশলেই কিন্তু এই ধরনের বিভ্রান্তি করেছে। নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেছেন, পৌর নির্বাচন সামনে রেখে ভোটারদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে কমিশন। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ কারণে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান তিনি। যেহেতু 30 তারিখ নির্বাচন, সেহেতু আজ রাত 12টার পর থেকে সব ধরনের প্রচারণা বন্ধ, এবং আমরা এই নির্দেশও দিয়েছি যে যারা বহিরাগত আছে আর আজকে দুপুর রাত্রের পর থেকে তারা যেন ওই এলাকা থেকে, নির্বাচনী এলাকা থেকে সরে যায়। যেখানে আইন শৃঙ্খলা বাহিনী মনে করবে বাড়তি কোনো ব্যবস্থা নেওয়া, তারা সেখানে নেবে, আমাদের কোনো তাতে আপত্তি নেই। আমরা অত্যন্ত আশাবাদী যে সুষ্ঠু একটা নির্বাচন হবে এবং গ্রহণযোগ্য। নিরাপত্তার স্বার্থে 31st নাইটে ঢাকা মহানগরীতে সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে ব্রিফিংয়ে জানিয়েছে ডিএমপি। গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। 31st নাইটকে ঘিরে পুলিশের কাছে কোনো নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই, তবে এ ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। এবারও 4 দেয়ালের ভেতরে 31st নাইট উদযাপন করতে হবে রাজধানীবাসীকে। উৎসব উদযাপনের জন্য ঢাকাবাসীর পছন্দের জায়গা হাতিরঝিল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গুলশান, বনানী, বারিধারা এলাকায় ঢোকা যাবে না রাত 8টার পর। এমনকি রাজধানীর কোনো উন্মুক্ত স্থানে করা যাবে না উৎসব। ডিএমপি কমিশনারের ব্রিফিংয়ে প্রশ্ন ছিল, কেন এমন কড়া নিরাপত্তার ঘেরাটোপ? উৎসবই বা হবে কোথায়? উন্মুক্ত স্থানে কোনো উৎসব বা সমাবেশ করা যাবে না, তবে ইনডোরে যারা করতে চায় তাদের ব্যাপারে কোনো বাধা নেই। বরঞ্চ এই ঢাকা মহানগরীর বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, ক্লাব, সেইগুলোতে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব। আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট হুমকি নেই, তবে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের আইডি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা আমরা কাজ করে যাচ্ছি। যে কোনো ধরনের অগ্রিম তথ্য আমরা সংগ্রহের চেষ্টা করছি এবং যে কোনো তথ্য পেলে আমরা সেটি ব্যবস্থা গ্রহণ করব। যে কোনো ধরনের লাইসেন্সকৃত গান নিয়ে কোনো উৎসবে বা কোনো সমাবেশস্থলে কেউ যেতে পারবে না। বিধিনিষেধ আরোপ হয়েছে রাজধানী সহ সারা দেশের হোটেল, রেস্তোরাঁর, বারেও। 31 ডিসেম্বর সকাল 6টা থেকে 1 জানুয়ারি সন্ধ্যা 6টা পর্যন্ত এসব জায়গায় বন্ধ থাকবে মদের বেচাকেনা। দুপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এক ব্রিফিংয়ে জানিয়েছে এসব তথ্য। 31st নাইট উপলক্ষে 31 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে তারপর দিন সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের সকল বার বন্ধ থাকবে। যে কোনো অঘটনের চাইতে নিয়ন্ত্রিত উৎসব উদযাপনকেই শ্রেয় মনে করছে দুটি সংস্থা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এবার জঙ্গি আস্তানার সন্ধান মিলল রাজধানীর উপকণ্ঠ গাজীপুরের ভোগড়ার যোগীতলায়। উদ্ধার করা হলো উগ্রবাদী বই ও বিস্ফোরক তৈরির রসদ। মধ্যরাতের অভিযান চলাকালে নিহত হয় 2 জন। র্যাব বলছে তারা দুজনই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির সদস্য। গাজীপুর থেকে ওমর ফারুক জানাচ্ছেন বিস্তারিত।
র্যাব জানায় গাজীপুরের ভোগড়া যোগীতলার একটি বাড়িতে জঙ্গিদের আস্তানা আছে এমন খবরের ভিত্তিতে রাত 12টার দিকে তাদের একটি টিম অভিযানে নামে। র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা বোমা হামলা চালায়, পাল্টা গুলি চালায় র্যাব। আরও বিস্ফোরক থাকতে পারে এমন ধারণা থেকে ঢাকা থেকে ডেকে আনা হয় র্যাবের বোমা ডিসপোজাল ইউনিট। মাঠের মধ্যে কিন্তু অবিস্ফোরিত একটি বোমা পাওয়া গেছে এবং ভিতরে কিন্তু 3টি আইইডি পাওয়া গেছে এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামও কিন্তু আমরা এখানে জব্দ করেছি। বোমাগুলি ক্যারি করার জন্য কোনো বিশেষ প্রক্রিয়া একটা বেল্টের মতন ব্যবহার করা হয়। ধারণা করা হচ্ছে যে যেহেতু এই বোমা বর্ষণের ঘটনার ভিতরে ঘটেছিল, সেক্ষেত্রে ওই বোমা বর্ষণের ক্ষেত্রে তাদের মৃত্যুবরণ হয়ে থাকতে পারে। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক আরও জানান, তাদের ধারণা এখানে বসে জেএমবির সদস্যরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। আমাদের ধারণা যে তারা কোথাও কোনো নাশকতার পরিকল্পনা করছিল, সেক্ষেত্রে কিন্তু তারা এখানে জমায়েত হয়েছে। তবে গাজীপুর এলাকায় জেএমবির এটাই প্রথম আস্তানার সন্ধান পাওয়ার ঘটনা নয়। এর আগে 2008 সালে গাজীপুরের খটতুল গ্রামে জেএমবির একটি আস্তানার সন্ধান মেলে এবং সেখান থেকে উদ্ধার করা হয় গ্রেনেড। একই বছর গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে ব্রিফিংয়ের সময় জেএমবির সদস্যরা গ্রেনেড ফাটায় এবং তাতে সাংবাদিক এবং পুলিশ সহ জনার্দশেক মানুষ আহত হন। ওমর ফারুক, সময় সংবাদ, গাজীপুর। দেশীয় প্রযুক্তিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদেশি বিস্ফোরক ব্যবহারের মাধ্যমে তৈরি ইম্প্যাক্ট গ্রেনেড দিয়ে সারা দেশে হামলা চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি। মূলত যথাযথ তদারকি না থাকায় শিল্প কারখানার কাঁচামাল হিসেবে আমদানি করা বিস্ফোরক কালোবাজার থেকে কিনছে জঙ্গিরা। এ অবস্থায় বিস্ফোরক আমদানিকারকদের নজরদারি টানার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিভিন্ন জঙ্গি আস্তানা থেকে উদ্ধারকৃত গোপন নথিপত্র এবং বিস্ফোরিত বোমার আলামত পরীক্ষার পর আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা নিশ্চিত জঙ্গি সংগঠন জেএমবি বর্তমানে ইম্প্যাক্ট, ফ্র্যাগমেন্টেশন এবং 5 নামে 3 ধরনের বোমা তৈরি করছে। এর মধ্যে উপকরণ সহজলভ্য হয় ইম্প্যাক্ট গ্রেনেড তৈরি ও ব্যবহার করছে সবচেয়ে বেশি। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলায় ব্যবহৃত সবগুলি ইম্প্যাক্ট গ্রেনেড। চট্টগ্রামে যাদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম তাদের কাছ থেকে যে উপকরণ এবং বোমাগুলো পাওয়া গিয়েছিল, এর সাথে সারা দেশে উদ্ধারকৃত বোমার একটা সাদৃশ্য আছে। কিন্তু রিসেন্টলি মিরপুরে যেটা উদ্ধার হয়েছে, সেই বোমা বানানোর যে উপকরণ, সেই উপকরণগুলোর 4টেই আসে বাইরের থেকে। তারা মূলত এটা তৈরির জন্য পাওয়ার জেল ইউজ করে এবং এছাড়া অন্য অন্য বিস্ফোরকও তারা ব্যবহার করে। এবং এই যে বোমাটা, তারা এগুলোকে বলে ইম্প্যাক্ট বোমা। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক মূলত শিল্প কারখানা কাঁচামাল হিসেবে আমদানি করা হলো যথাযথ তদারকির অভাবে তা অন্যদের হাতে চলে যাচ্ছে বলে মনে করছেন এই ব্যবসায়ী নেতা। কেমিক্যাল আইটেম হিসেবে তারা এগুলো ইম্পোর্ট করে, বিস্ফোরক হিসেবে কেউ কিন্তু এগুলি ইম্পোর্ট করে না। একটা নীতিমালা করে কতটুকু প্রয়োজন মাল সেটুকু তাকে পারমিশন দিয়ে, এবং সেটা র মেটেরিয়ালসটা হিসেবে ওনার ফ্যাক্টরিতে ব্যবহার হচ্ছে কিনা সেটা যদি এনশিওর করা যায়, তাহলে আমার মনে হয় জঙ্গি বা বিভিন্ন নাশকতামূলক কাজে ব্যবহার হচ্ছে সেগুলি থেকে অনেকটা পরিত্রাণ পাবে। গ্রেপ্তারকৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদে সম্পৃক্ত গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন জেএমবিতে অন্তত 10 থেকে 15 জন বোমা তৈরির কারিগর রয়েছে। আর এদের সবাইকে বোমা তৈরির প্রশিক্ষণ দিয়েছে ময়মনসিংহের ত্রিশালে পুলিশ ভ্যান থেকে পালিয়ে যাওয়া বোমা মিজান। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যার সময় আরও থাকছে। ব্লগার রাজীব হত্যা মামলার রায় ঘোষণা 31 ডিসেম্বর, এখনো পলাতক মামলার প্রধান আসামি। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন 2015 এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা কর্তৃক বাংলাদেশে ভাসমান বাগান কৃষিকে স্বীকৃতি দেওয়ার কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। প্রধানমন্ত্রী এ সময় বলেন, নদীমাতৃক বাংলাদেশে ভাসমান কৃষি পদ্ধতিকে কাজে লাগানোর সুযোগ রয়েছে। বৈঠকে বাংলাদেশ থাইল্যান্ডের মধ্যে পর্যটন বিষয়ে চুক্তি সইয়ের প্রস্তাব ও জঙ্গিবাদ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানের কারণে দেশে নতুন করে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বলে মনে করেন অপরাধ বিজ্ঞানীরা। আর নিরাপত্তা বিশ্লেষকদের মতে বর্তমান সময়ে বিশ্বব্যাপী জঙ্গি কার্যক্রম প্রসারের ফলে উৎসাহিত হচ্ছে দেশের উগ্রবাদী সংগঠনগুলো। তবে দুজনেই মনে করছেন জঙ্গিবাদ রোধে ফৌজদারি বিচার ব্যবস্থাকে সংস্কার করা প্রয়োজন। আর পুলিশ মহাপরিদর্শকের দাবি, এ ধরনের নাশকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের তালিকা ধরে কাজ করছেন তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট।
সাম্প্রতিক সময়ে দেশে নতুন মাত্রায় নাশকতার ঘটনা শুরু হয় 28 সেপ্টেম্বর ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যার মধ্য দিয়ে। এর 5 দিনের মাথায় 3রা অক্টোবর একই কায়দায় খুন হন জাপানি নাগরিক কোনিও হোসি। এরপর 4 অক্টোবর ঈশ্বরদীতে ধর্মযাজক লুক সরকার হত্যা চেষ্টা। পরের দিন ঢাকায় খিজির হায়াত খানকে তার খানকায় জবাই করে হত্যা। 23 অক্টোবর হোসেনি দালানে বোমা হামলা। 31 অক্টোবর প্রকাশক ফয়সাল আরিফিন হত্যা সহ আর 4 জনকে হত্যা চেষ্টা। 8ই নভেম্বর রংপুরে বাহাই সম্প্রদায়ের এক নেতার উপর হামলা। 12ই নভেম্বর সৈয়দপুরে শিয়া সম্প্রদায়ের এক ব্যক্তিকে হত্যা চেষ্টা। 26শে নভেম্বর বগুড়ায় শিয়া মসজিদে হামলা। 4 ডিসেম্বর দিনাজপুরে কান্তজিউ মন্দিরে রাসমেলায় হামলা। 18 ডিসেম্বর চট্টগ্রামে নৌবাহিনীর 2টি মসজিদে বোমা হামলা। সবশেষ 25শে ডিসেম্বর রাজশাহীতে আহমদিয়া মসজিদে বোমা হামলা সহ গত 4 মাসে 19টি নাশকতার ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে বেশিরভাগ ঘটনার পেছনে ছিল জেএমবি। খিলাফত প্রতিষ্ঠার ক্ষেত্রে আইএস বর্তমানে একটি বাস্তবতা। সেখান থেকে স্বভাবতই আইএসের যে জয়ের সাথে সাথে আমাদের জঙ্গিরাও নিজেকে উজ্জীবিত মনে করেছে। সরকার এবং বিরোধী দল তারা দুইজনই জঙ্গিবাদ নিয়ে অপরাজনীতি করছে। এই প্রেক্ষাপটে 24শে ডিসেম্বর রাজধানীর মিরপুরে জেএমবির বোমা তৈরির আস্তানা শনাক্ত করে পুলিশ। 26শে ডিসেম্বর চট্টগ্রামে একই সংগঠনের আস্তানা থেকে বেশ কজনকে গ্রেফতার এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে পুলিশ। সবশেষ রোববার রাতে গাজীপুরেও জেএমবির আস্তানা শনাক্ত করে র্যাব। যে সমস্ত ক্রিমিনালরা আমরা সাসপেক্ট করছি যে তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে, তাদের সম্বন্ধে খোঁজখবর নিচ্ছি, তাদের গ্রেফতারের ব্যবস্থা করতেছি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে অনেক ক্ষেত্রেই গ্রেফতারের পর জঙ্গি সদস্যরা জামিনে বের হয়ে এসে আবারও জড়িত হয় একই কাজে। তাই ফৌজদারি বিচার ব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ তাদের। এক কথা এটা বলবো, ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের দুর্বলতা আমাদের দেশে যেটা প্রচলিত আছে। আমাদের এই অতি প্রাচীন ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে রিফর্ম করে এটিকে আধুনিক করতে হবে। পুলিশ এবং পাবলিক প্রসিকিউটর তাদের দায়িত্ব হচ্ছে টু প্রুভ দি কেস বিয়ন্ড রিজনেবল ডাউট, নইলে পরে কিন্তু আপনি কনভিকশন দিতে পারবেন না। তারা আরো বলছেন, জঙ্গিবাদ এখনই নিয়ন্ত্রণ করা না গেলে দীর্ঘমেয়াদে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে বাংলাদেশের নিরাপত্তা। শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। অবশেষে সাফ মিশনে জয়ের দেখা পেল বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে সাখাওয়াত রনির জোড়া গোলে ভুটানকে 3-0 গোলে হারিয়েছে মারুফুলের শিষ্যরা। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে গুলিতে বনদস্যু আকাশ বাহিনীর প্রধান সহ 2 জন নিহত হয়েছে। র্যাবের দাবি বন্দুকযুদ্ধে মারা গেছেন তারা। এ সময় ঘটনাস্থল থেকে 17টি আগ্নেয়াস্ত্র সহ 450 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যাব 8-এর অধিনায়ক কর্নেল ফরিদুল আলম জানান, সকাল 8:30টার দিকে চাঁদপাই রেঞ্জের তাম্বুল বুনিয়া খাল এলাকায় টহলরত র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে বনদস্যুরা। এ সময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে বনদস্যুরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে 2 জনের লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন বনদস্যু আকাশ বাহিনীর প্রধান আকাশ বলে জানিয়েছে র্যাব। ব্লগার রাজীব হত্যা মামলার রায় ঘোষণার জন্য 31 ডিসেম্বর দিন ঠিক করেছেন আদালত। বিকেলে এই মামলার 2 পক্ষের যুক্তিতর্ক শেষে দ্রুত বিচার ট্রাইব্যুনাল 3 রায় ঘোষণার এই দিন ধার্য করেন। 2013 সালের শাহবাগ আন্দোলন শুরুর 10ম দিনে 15 ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীতে নিজ বাসার সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়। ধর্মীয় উগ্রবাদীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের তদন্তে উঠে আসে। গত 18 মার্চ 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলার বিচার প্রক্রিয়া শুরু করেন আদালত। মামলার প্রধান আসামি ছাড়া সবাই এই মামলায় কারাগারে আছেন। ব্লগার রাজীব হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে ঢাকার 4র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে ঢাকা 3 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে 6 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 15 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 7টার দিকে শৈলকুপা উপজেলার কমলনগর গ্রামের আমানত কুদ্দুস মাঠে কাজ করছিলেন। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী গ্রামের কয়েকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে 2 গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আশপাশের এলাকায় বাড়িঘর ও দোকানে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শতাধিক রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় 3 ঘন্টা ব্যাপী এই সংঘর্ষে আহত 15 জনকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিছু লোক ঠিক করে পেঁয়াজ লাগানোর জন্য, কিন্তু গতকাল পেঁয়াজ লাগাতে লেবারগুলো না যায়, উভয় পক্ষের মধ্যে সকালবেলা সংঘর্ষ বাধে এবং উভয় পক্ষের 1-1.5 লোক মারাত্মক অস্ত্রে সমবেত হয়। পরে পুলিশ শটগান ফায়ার
সিরিয়ার হোমস শহরে জোড়া বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ৩২ জন, এছাড়াও আহত আরও ৯০ জন। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বরাত দিয়ে রয়টার্স জানায়, সোমবার শহরের কেন্দ্রীয় জাহরা এলাকায় প্রথমে একটি গাড়ি বোমা হামলা এবং পরে আরও একটি আত্মঘাতী হামলা চালানো হয়। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ছবিতে হামলার পর ওই এলাকা ও এর আশপাশে মানুষকে ছোটাছুটি করতে দেখা যায়। হামলার পরপর এই ঘটনাস্থলে এসে পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা। এছাড়াও হতাহতদের উদ্ধারে সেখানে আসে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও। চলতি মাসের শুরুতে সিরিয়ায় সরকার ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর এটি হোমস শহরে চালানো দ্বিতীয় হামলা। সাফ সুজুকি কাপের খবর। কেরালার ত্রিবান্দ্রম স্টেডিয়ামে বি গ্রুপের নিয়ম রক্ষার ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচে জোড়া গোল করেছেন বাংলাদেশের স্ট্রাইকার সাখাওয়াত রনি। আফগানিস্তান ও মালদ্বীপের কাছে হারের ফলে বাংলাদেশের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। একই চিত্র প্রতিপক্ষ ভুটানেরও। ম্যাচের শুরু থেকে আগ্রাসী হয়ে খেলতে থাকে বাংলাদেশ। ৬ মিনিটে রনির ক্রস থেকে গোলের সহজ সুযোগ হারান তপু বর্মন। ৮ মিনিটে সেই তপুর গোলেই লিড পায় লাল সবুজের প্রতিনিধিরা। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল। তবে ১৩ মিনিটে রনি গোলের সহজ সুযোগ মিস করায় লিড বাড়াতে পারেনি বাংলাদেশ। ২২ মিনিটে ডি বক্সের ভেতরে হেমন্তকে বাধা দিয়ে লাল কার্ড দেখেন ভুটানের ডিফেন্ডার চিমি দর্জি। প্রাপ্ত পেনাল্টি থেকে সাফে নিজের প্রথম গোল করে বাংলাদেশের হয়ে লিডটা দ্বিগুণ করেন সাখাওয়াত রনি। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে দারুণ একটি কাউন্টার অ্যাটাক থেকে গোল করে রনি নিজের জোড়া গোল পূর্ণ করে ৩-০ গোলে এগিয়ে যায় মারুফুলের শিষ্যরা। শেষ পর্যন্ত ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ওই ৩ গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। সন্ধ্যার সময় এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আর কয়েক ঘন্টা পর শেষ হচ্ছে পৌর নির্বাচনের প্রচারণা। আজও বিভিন্ন স্থানে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ, কয়েকটি এলাকায় বিজিবি মোতায়েন। নির্বাচন যুদ্ধে অবিচল থাকার সিদ্ধান্ত বেগম জিয়ার, কেন্দ্র দখল ঠেকাতে দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকার আহ্বান। বিএনপি নির্বাচনের শেষ পর্যন্ত থাকে কিনা এখনো সংশয় আওয়ামী লীগের। নেতারা বললেন, বিতর্কিত হলে দায় নিতে হবে সবাইকে। 31st নাইটকে ঘিরে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই, ব্রিফিংয়ে ডিএমপি। সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না, নিষিদ্ধ বৈধ অস্ত্র বহনও। এবং ঢাকা চট্টগ্রামের পর এবার গাজীপুরে জেএমবি আস্তানার সন্ধান। রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানের কারণে শক্তি পাচ্ছে জঙ্গিবাদ, বলছেন অপরাধ বিজ্ঞানীরা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়।